হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আজকে আমি আমার ইন্টারভিউতে পেয়েছি হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলারের স্পোক্সপারসন কাম জেনারেল সেক্রেটারি শতদ্রু রায়কে। শতদ্রুদাকে কিছু সাম্প্রতিক রাজ্য রাজনীতি নিয়ে প্রশ্ন করব। শতদ্রুদা, তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। শুভেচ্ছা। শতদ্রুদা, প্রথম যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে যে খুব সাম্প্রতিক আমরা দেখলাম 2024-এর জেনারেল ইলেকশন শেষ হলো এবং তুমি নিশ্চয়ই ইলেকশনটাকে খুব ক্লোজলি দেখেছো, প্রচার করেছো। বিহার এবং পশ্চিমবঙ্গের রেসপেক্টে তুমি কিরকম দেখলে? ডেফিনেটলি আমি হামের প্রশ্নে তো আসবোই, এবং বিজেপির রেজাল্ট কিভাবে দেখলে, এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করো। হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার 2015 সালের যশস্বী নেতা, ভারতবর্ষের পিছিয়ে পড়া শ্রেণীর নেতা মাননীয় শ্রী জিতেন রাম মাঝিজি, যিনি আমাদের বিহার রাজ্যের অলিগলিতে যেই নামে পরিচিত, যে পিছিয়ে পড়া শ্রেণীর আম জনতার নেতা, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহার এবং তারপরে প্রত্যেকটা জেলায় এবং প্রতিটা রাজ্যে যখন উনি ঘোরা শুরু করেছিলেন, তো ওনাকে আর আলাদা করে বিহারের নেতা বলে সেই টেরিটরির মধ্যে আটকে রাখা যায়নি। এবং তোমার যে প্রশ্ন, যেটা যে বিগত যে 2024-এর যেই লোকসভা নির্বাচন যেটা হয়েছে দিল্লির মসনাদে, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেখানে আমরা ন্যাচারাল পার্টনার হিসেবে আমরা ঘোষণা করেছিলাম। নাও এটা একটা সম্পূর্ণ একটা মারাত্মকভাবে একটা কোইন্সিডেন্স বলো বা একটা ইন্টারেস্টিং পয়েন্ট টার্ন আউট হয়েছিল যে 8ই জানুয়ারি যেই ফ্লাইটে জিতেন রাম মাঝিজি যখন যাচ্ছিলেন, যখন মহাগঠবন্ধন সরকার থেকে আমরা বেরিয়ে আসলাম এবং আধ ঘন্টার মধ্যেই আমাদের কাছে ফোন আসলে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির ফোন এবং জেপি নাড্ডাজির ফোন আসলো, এবং আমাদের গ্রুপ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি এবং রাষ্ট্রীয় আমাদের সভাপতি ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সন্তোষ কুমার সুমনজির নেতৃত্বে আমরা উড়ে গেলাম দিল্লির মসনাদে। এবং সেদিনকে আমরা সাংবাদিক সম্মেলন শুধু নয়, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে যতই বাধা বিপত্তি, রাজনৈতিক বিপত্তি আসুক না কেন, আমরা we will be the natural partner to NDA government and we will extend 100% cooperation and support to Narendra Modi as well as the BJP as well as the NDA. এবং সেদিনকে আপনারা যদি দেখে থাকেন সেই সাংবাদিক সম্মেলন, প্রেস কনফারেন্স দিল্লিতে যেটা আমরা করেছিলাম, যে জিতেন রাম মাঝিজি সেই দিন থেকে 8ই জানুয়ারি 2024 থেকে যেদিনকে উনি ক্যাবিনেট মন্ত্রীর নিলেন শপথ দিল্লিতে 3 দিন আগে, সেদিনকেও কিন্তু উনি একটি কথা বললেন যে আমরা কোনো বার্গেনিং পলিটিক্সের দিকে যাব না, আমরা এনডিএর ন্যাচারাল অ্যালাই পার্টনার হিসেবে সবসময় আগামী 5 বছর আমরা সাপোর্টের জন্য আমরা থাকব। এটা ছিল ফার্স্ট ভিশন অ্যান্ড মিশন অফ মাননীয় শ্রী জিতেন রাম মাঝিজি। হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার, তোমার এবার প্রশ্নের উত্তরে আমি যদি আসি, বিহারের রাজনীতি। বিহারে আমি একদম ডে 1 থেকে আমি ইলেকশনে ছিলাম, আমি দেখছিলাম, যেহেতু গয়া লোকসভাতে আমাদের সর্বভারতীয় প্যাট্রন তিনি লড়ছিলেন, তো আমাদের একটা দায়িত্ব ছিল। গয়ার নিরিখে যেদিনকে নরেন্দ্র মোদী আসলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেদিনকে জিতেন রাম মাঝিজির নেতৃত্বে ওখানে যখন সভা করছেন গয়ার, বুদ্ধ গয়ার ওই মাঠটাতে, উনি অত জায়গায় গেছেন, প্রত্যেকটা লোকসভাতে বিহারে গেছে, আমি খুব ক্লোজলি মনিটর করছিলাম, কোথাও কিন্তু উনি এই বাক্যটি উনি মেনশন করেননি, যেটি বলেছিলেন যে গয়াতে কিন্তু জিতেন রাম মাঝিজি লড়ছেন না, গয়াতে নরেন্দ্র মোদী লড়ছে এবং আপনি হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলারে আপনারা ভোট দিলে এনডিএর সরকার গঠন হবে দিল্লিতে। এবং এই উক্তিটি যেদিনকে লোকসভার সেনেট হলে, লোকসভার হলে পক্ষে যেদিনকে সব এনডিএর 8 জন শরিক মাননীয় প্রধানমন্ত্রী বসে রয়েছেন, যখন জিতেন রাম মাঝিজিকে আসলেন সমর্থন জানানোর জন্য, ওনাকে আহ্বান জানানো হলো, উনি কিন্তু এই দুটি উল্লেখযোগ্য ঘটনা মেনশন করে সাপোর্টটা দিলেন। যে গয়ার লোকসভার কেন্দ্রে যখন ভোট প্রচার চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এখানে জিতেন রাম মাঝিজি লড়ছেন না, এখানে নরেন্দ্র মোদী লড়ছে এবং নরেন্দ্র মোদীর ছায়া জিতেন রাম মাঝিজি লড়ছে।
এর থেকেই বোঝা যায় যে এনডিএ, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার হাম একটা ন্যাচারাল অ্যালায়েন্সের মধ্যে দিয়ে, একটা ন্যাচারাল পার্টনারশিপের মধ্যে দিয়ে আমরা আছি এবং আগামী 5 বছর থাকব। এবং একসাথে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ, দায়িত্ব আমাদের বেড়ে গেছে। এবং শুধু বিহার বলে নয়, দিল্লি এবং পশ্চিমবঙ্গে এবং বিহারের যে ইলেকশন চলছিল, এনডিএ হিসেবে লোজপা, লোক জনশক্তি পার্টি, চিরাগ পাসওয়ানজির নেতৃত্বে, ওদিকে ছিল আমাদের ভারতীয় জনতা পার্টি, এদিকে ছিল জেডিইউ ছিল জনতা দল ইউনাইটেড, মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজির নেতৃত্বে, এবং আমাদের এদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার, জিতেন রাম মাঝিজি, ডক্টর সন্তোষ কুমার সুমনজি। এবং গয়ার অলিগুলিতে ভারতীয় জনতা পার্টি, জেডিইউ এবং লোক জনশক্তি পার্টির হেন কোনো তাবর নেতৃত্ব ছিল না, যারা এমএলএ, এমপি এবং এমএলসি যারা, তারা অলিগলিতে গয়ায় গয়ায় ঘুরেছে এবং ভোট আহ্বান জানিয়েছে যে জিতেন রাম মাঝিজিকে ভোট দেওয়া মানে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার, হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার মানে বিজেপি, মানে এনডিএ। সেই এনডিএর গঠবন্ধন কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। এনডিএর যে এই শক্তিটা যে কিভাবে মারাত্মকভাবে রূপ ধারণ করতে পারে, সেটা পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এই জায়গাটা আসছে না। তো বিহারের রাজনীতিতে এনডিএ হিসেবে যেভাবে লড়াই চলছিল, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে, যদিও এখানটাতে কোনো এনডিএর কোনো কেউ ছিল না, শুধু বিজেপির প্রার্থী ছিল, কিন্তু এখানেও জেডিইউ রয়েছে, এখানেও আমরা হাম রয়েছে, এখানেও অনেক ছোট ছোট দল রয়েছে যারা এনডিএর সমর্থনে দিল্লির মাস্তানে গিয়ে বসে থাকে, কিন্তু তাদেরকে ঠিকঠাক করে কাজে লাগাতে পারেনি পশ্চিমবঙ্গের বুকে এই 42টি লোকসভার মধ্যে। যদি সেটা হতো তাহলে কি তোমার মনে হয় রেজাল্ট এখানে একটু ভালো হতো? না, এটা দেখো, এটা একটা হচ্ছে যে এনডিএর এবার প্রশ্ন আসবে যে হামের কি আছে এখানটাতে, অস্তিত্ব আছে, বা জেডিইউর কি অস্তিত্ব আছে, এটা তো খুব খুব ন্যাচারাল। সেখানটাতে কিন্তু এখানে যদি এই সিনিয়র লিডার্সরা আসতো, যেটা 18 থেকে আমরা 11-12 চলে এসেছি, সেই 6খানা আসনে যদি স্ট্র্যাটেজিক যদি এই সিনিয়র লিডার্স চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার, জিতেন রাম মাঝি, এরা যদি এসে পড়ে থাকেন, কারণ অনেক আমাদের ওবিসি, এসসি, এসটি ভোট ব্যাংক রয়েছে, অনেক বিহারি কালচার, বিহারি এরিয়াস রয়েছে, এরা যদি পেনেট্রেট করতো, অনেক ভালো ভালো সিটস কিন্তু আমরা কিন্তু পেতাম। এই যে ভোটের স্ট্র্যাটেজিগুলো, এটাতে কিছুটা হলেও বিচ্যুতি হয়েছে। আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি বললে যে হাম ন্যাচারাল অ্যালাই টু বিজেপি, কিন্তু তুমি বলছো ডেফিনেটলি তোমার দলের নামেও আছে সেকুলার বলে, কিন্তু বিজেপি বারবার কিন্তু তাদের প্রচারে, বিশেষ করে এবারের প্রচারেও কিন্তু বারবার একটা সম্প্রদায়কে আক্রমণ করেছে, কখনো মাটন মুঘল বলে, কখনো মাছ বলে, বা এই ধরনের কথা বলেছে, মঙ্গলসূত্র বলেছে। কোথাও কি তোমার মনে হয় যে এই জায়গাতে আগামী 5 বছর যেহেতু একটা মানে অ্যালায়েন্স সরকার চলছে, কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে হামের মতো একটা দল বিজেপির সাথে 5 বছর থাকতে হলে, বিজেপি মানে বিহারের যেরকম পলিটিক্স, বিহারেও আমরা জানি যে সেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, কোথাও গিয়ে তোমার মনে হয় যে তুমি যে ন্যাচারাল অ্যালাই কথাটা বলছো, একটা টাইমের পরে এটা ফ্যাক্টর হতে পারে? কারণ যেভাবে আক্রমণ করতো বিজেপি, এটা তোমার কি মনে হয়? তা দেখো, একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ভারতবর্ষের মাঝখানে যে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে নেচারটা, যে বৈশিষ্ট্যটা, সেটা তোমাকে কিছুটা বুঝতে হবে। আমি তাহলে একটু ব্যাকগ্রাউন্ড, ইতিহাসে যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস এর সব থেকে বিগেস্ট মুসলিম অর্গানাইজেশন হচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ, আরএমএম। এবং যে আরএসএস এর যে মুসলিম সংগঠন, যে অর্গানাইজেশন আছে, তারা যে গোটা ভারতবর্ষে শুধু নয়, বিভিন্ন কাতার, দুবাই থেকে শুরু করে রিয়াদ, সৌদি, এই যে অঞ্চলে এরা আরএসএস এর মুসলিম অর্গানাইজেশন, মুসলিম যে ইউনিটটা, তারা কাজ করছে। আমি এটা দিয়ে প্রথমে শুরু করলাম তোমার প্রশ্নের উত্তরটা। আসলে কি হয় ব্যাপারটা, আমরা পুরো ইতিহাসটা আমরা বুঝতে পারি না বা জানতেও চেষ্টা করি না। তুমি যখন আমাকে বলছো যে এই যে উক্তিগুলো হয়েছে, একবারেও আমাকে অনেকগুলো, আমি অনেক চ্যানেলে আমাকে জিজ্ঞেস করে যে তোমরা কি ন্যাশনাল পার্টনার, স্পেশালি ন্যাশনাল মিডিয়াতে, আমরা যখন বিহার নিয়ে আমরা যখন করছি, তোমরা কি ন্যাশনাল মিডিয়াতে বলতে পারবে, সবার সামনে বলতে পারবে? কেন বলতে পারবো না? কারণ নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রীজির মুখ থেকে কি একটাও কি আমরা কোনো অ্যান্টি কোনো কমিউনিটির বিরুদ্ধে আমরা শুনেছি? আপনি আমাকে বলুন তো, যশস্বী প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনো কিছু কি বেরিয়েছে আজ পর্যন্ত? যদি বেরিয়ে থাকে, তুমি আমাকে ইউ ক্যান আপডেট মি।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা কখনোই এই যে এর পেছনে চলে আসবে সিএ থেকে শুরু করে আরো অনেক কিছু চলে আসবে। টোটাল ফ্যাক্টস যেটা হিস্টোরিক্যাল এভিডেন্স গুলো যেটা রয়েছে, যে প্রাইমা ফেসি যে রিপোর্ট গুলো, যে সরকার চলতে গেলে প্রচুর অ্যাভিনিউজ আমাদেরকে মাথায় রাখতে হয়, শুধু বললেই হয় না। সেই তার পরিপ্রেক্ষিতে আমরা কখনোই, কারণ আমাদের হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলারের প্রচুর মুসলিম এরিয়া রয়েছে, আমাদের যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রয়েছে দানিশ রিজওয়ান, উনি নিজে আমাদের একদম সামনের থেকে না না, নেতৃত্ব দিচ্ছেন। তোমাদের আছে, আমি সেটাই বলছি। আমি বলছি যে তোমরা যখন বলছো হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার, আমি বলছি তোমাদের সমস্যাটা নয়। আমি বলছি তোমরা যখন বলছো যে আমরা ন্যাচারাল অ্যালাই টু বিজেপি, রাইট, আমি বলছি বিজেপি যে ধরনের কথা বলে, যেমন রাজস্থানে গিয়ে বিজেপি নরেন্দ্র মোদী তার প্রচারে গিয়ে বলেছেন যে মানে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে তারা মঙ্গলসূত্র নিয়ে মুসলমানদের দিয়ে দেবে। আমি বলছি এই ধরনের কথা যেখানে মোদিজি বলছে, সেখানে কি তোমাদের বিহারে গিয়ে এটাকে জাস্টিফাই করতে সমস্যা হবে না? আমি সেইটা জিজ্ঞেস দেখো একটা জিনিস হচ্ছে, দেখো এই যে স্টেটমেন্ট গুলো থাকে সেগুলো পার্টস অফ পলিটিক্স এবং পলিটিক্সের কিছু কিছু স্টেটমেন্ট যেটা থাকে সেটাকে আমাকে বুঝতে হবে, সে তার যে প্রেজেন্স কোন জায়গাটাতে আমরা উক্তি দিচ্ছি, কিভাবে আমরা বলছি, কিভাবে ওটা আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি, সেই টু ক্যাপচার দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দোজ পার্টিকুলার কমিউনিটি অ্যান্ড দোজ পার্টিকুলার পিপল। কিন্তু আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির মধ্যে এই মুহূর্তে, কারণ আমরা ক্লোজলি দেখি, ক্লোজলি আমরা মিশি, আমরা দেখি, জানি, এরকম ভারতীয় জনতা পার্টি মানে মুসলিম বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি মানেই মুসলিম খেদাও পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষের বুকে। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। তার কারণ হচ্ছে এরকম প্রচুর প্রচুর ইতিহাস শুধু নয়, প্রেজেন্ট কনটেক্সটে এমন এমন ঘটনা রয়েছে যেখানটাতে ভারতীয় জনতা পার্টি দ্বারা প্রচন্ডভাবে লিবারেল ওয়েতে এসে কিন্তু প্রচুর জায়গাতে ওরা সমর্থন দিয়েছে, ওরা সমর্থন কায়েম করেছে। তুমি সিএ এর কথা বলো না, তুমি সিএ এর কথা, তুমি যদি পুরো চার্টারটাকে তুমি যদি দেখো, সিএ ইটস ভেরি ভেরি ক্লিয়ার যে আমাদের ভারতবর্ষে প্রগ্রেসিভ ভারতবর্ষের কথা কারা বলছে, প্রগ্রেসিভ ভারতবর্ষের যারা কথা বলছে তাদের জন্য আমরা ডেফিনেটলি, তাদের জন্য আমরা এগিয়ে থাকবো। আজকে যখন আমাদের জামা মসজিদের ইমাম সাহেব লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে প্রত্যেকটা কমিউনিটির সাথে মাননীয় প্রধানমন্ত্রী মিট করেছিলেন দিল্লিতে বসে, আমরা নিজেরা দেখেছি। সেখান থেকে শিখ কমিউনিটি থেকে বলে শুরু করে পাঞ্জাবে কি চলছে, পাঞ্জাবে একটি বিশাল বড় সংখ্যক যেটা খালিস্তানি নিয়ে ক্যানাডিয়ান, যেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে একটা যুক্ত হয়ে রয়েছে, যেখানটাতে আমাদের ভারতবর্ষের সোভারেনিটি, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠে আসছে, সেখানে অনেকটা পিছিয়ে এসে অনেকটা আবার এগিয়ে নিয়ে গিয়ে সেটা পাঞ্জাব এবং ভারতবর্ষকে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। ভারতীয় জনতা পার্টি, দেখুন ভারতীয় জনতা পার্টি আজকে তোমার যে প্রশ্নটা, সেটা আমি তো ওদের পার্টির ইন্টারনাল লাইনে নিয়ে আমি কথা বলতে পারবো না, কারণ বিকজ আই এম নট দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পার্টি। কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট বা আমরা এনডিএর অ্যালায়েন্স পার্টনার হিসেবে চন্দ্রবাবু নাইডু, এনডিএ থেকে শুরু করে চিরাগ পাসওয়ান থেকে শুরু করে যারা যারা তাবর এনডিএর নেতৃত্ব যারা বসেছিলেন, সেখানে খুব স্পষ্ট আমাদের যারা এমএলএ এমপি কার্যকর্তারা যারা রয়েছে, বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের লোকরা রয়েছে, আমরা তো এনডিএর অ্যালায়েন্সে রয়েছি, একসাথে কাজ করছি। তো হ্যাঁ, মানে আমার প্রশ্ন সেটাই ছিল যে আগামী 5 বছরে এই জায়গায় কোনো সমস্যা হবে না? একদমই নয়। সেখানটায় তো বারবার নরেন্দ্র মোদীজি, তুমি হায়দ্রাবাদে দেখো না, হায়দ্রাবাদের মিটিং এর ছবিগুলো, তুমি ফুটেজগুলো দেখো, তুমি তেলেঙ্গানাতে তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদের ছবি দেখো, তুমি অমরাবতী প্রপোজ ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশের তুমি দেখো, মুসলিম ক্যান্ডিডেটসদের হয়ে ভাষণ দিয়েছে। তো এটাতে কি নেগেটিভ আসছে, এটাতে কোন নেগেটিভ আসছে, এটাতে কি প্রশ্ন আসছে যে আগামী 5 বছর চলতে অসুবিধা হবে? নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজি বা আমাদের জিতেন রাম মাঝিজি বা এনডিএর বড় লেভেলের যারা নেতৃত্ব যারা রয়েছে, ইটস আ কনসেনসাস। জেডিইউ, আজকে বলো জেডিইউর আমাদের নীতিশ কুমারজির পার্টিতে কত মুসলিম এমএলএ এমএলসি থেকে শুরু করে সবাই একসাথে নেমেছিল। তো তুমি বিহারের ছবি যদি তুমি দেখো, হেন কোনো মুসলিম এমএলসি থেকে আমাদের সুরাবাদি থেকে শুরু করে তাবর সব এমএলসিরা ছিল, সব আমাদের প্রচারে একসঙ্গে নেমেছিল। একদিকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ, একদিকে জেডিইউর ফ্ল্যাগ, একদিকে হামের পতাকা নিয়ে সব রাস্তায় নেমেছিল। এর পরেও যদি প্রশ্ন আসে, তো তাদেরকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে এই যে ফুটেজ অলরেডি টেস্টেড,
already tested January, February, March, April, May and right now June. আর এটাতে আরো কম্পোজিট ওয়েতে এখন সরকার গঠন হয়ে গেছে। না, কিন্তু শরদ্রুদা একটা কথা তো তোমাকে বুঝতে হবে যে তুমি যেটা বলছো সেটা প্রচারের জায়গা থেকে বলছো, কিন্তু দেখো একটা জিনিস তো ঠিক যে এনডিএর সবচেয়ে বড় যে তোপটা ছিল যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে এদের হলে মিলিজুলি সরকার হবে, সেখানে কার হাতে ক্ষমতা থাকবে আমরা জানি না। এই মুহূর্তে বিজেপি 240, মানে কেউ ম্যাজিক ফিগারে নেই। ঠিক এনডিএ সেই কনসেপ্টেই আসছে যে কনসেপ্টটা একটা সময় অপোজিশন বলার চেষ্টা করছিল যে আমরা অনেকে মিলে থাকবো, কে প্রধানমন্ত্রী তার মধ্যে থেকে বাঁচা হবে। এখন আমি বলতে চাইছি যে কারুরই একার মানে সংখ্যাগরিষ্ঠতা থাকলো না। আমি বলছি যে এইভাবে চলাটা নিয়ে একসময় বিজেপি তোপ দেখেছে, আজকে কি সেটা চলাটা সব দলের পক্ষে সম্ভব হবে? আমি সেটাই তোমাকে মানে হামের জায়গা থেকে 72 জন মন্ত্রী যখন ওই রুমে মিটিং করছিল, ওই রুমে তুমিও ছিলে না, আমিও ছিলাম না। আমরা স্পেকুলেশন, কিন্তু ওই রুম থেকে বেরোনোর পরে 1 ঘন্টার মধ্যে আমরা শুনে নিয়েছিলাম যে কি ওখানে আলোচনা হয়েছে বা কি আলোচনা হচ্ছে, খুব ক্রিস্টাল ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এরকম আমি এখনো তোমাকে তাহলে বলি, হেন কোনো মিডিয়া ছিল না, আর হেন কোনো বিরোধী দলের লোকরা ছিল না, শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, মেইন স্ট্রিম চ্যানেলে কন্টিনিউসলি বলে যাচ্ছিল এবং রিলস এবং কত কিছু বানাচ্ছিল যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই পার্টি খেলো বলে, এই রাহুল গান্ধী সরকার গঠন করে দিল বলে। আমরা দিল্লিতে বসে রয়েছি, আমাদের কাছে ক্যাবিনেটের ফোন এসে গেছে, আমাদের কাছে চিঠি এসে গেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে একটা একটা করে চিঠি দিচ্ছিলাম। আর এইগুলো দেখে বিরোধী দল আর কিছু কিছু মিডিয়া তাদের সহ্য না হওয়াতে তারা স্পেকুলেশন ইজ বিয়ন্ড লিমিট। তুমি এখানে বসে বলতে পারো, স্পেকুলেট করতে পারো যে কি হতে পারে, কি চলছে না চলছে। ওই ঘরের মধ্যে কি কথা হচ্ছে, কি ন্যাচারাল অ্যালায়েন্সের কথা হচ্ছে, এগুলো সব স্পেকুলেশনে চলছিল। আমার এখনো মনে আছে, আমাকে একজন খুব সিনিয়র সাংবাদিক আমাকে ফোন করে বললো, তোমরা তো দেখছি এডুকেশন মিনিস্ট্রি পাচ্ছ। আমি বললাম ধন্যবাদ, আপনার থেকে আমি খবর পেলাম যে আমরা এডুকেশন মিনিস্ট্রি পাচ্ছি। তো দিজ আর অল স্পেকুলেশন। এই স্পেকুলেশনের ওপর ভিত্তি করে রাজনীতির 5 to 10% কার্যসিদ্ধি হয়, বাকি 90% কিন্তু অন গ্রাউন্ড লেভেল যারা থিঙ্ক ট্যাঙ্ক বসে রয়েছে প্রত্যেকটা দলের। একটা কথা আমি তোমাকে বলে রাখি, যেমন আমাদের একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন হয়েছে বিহারে, স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি, যেখানে মাঝি সাহেব রয়েছেন, নীতিশ কুমারজি রয়েছেন, চিরাগ পাসওয়ানজি রয়েছেন এবং বিজেপির থেকে আমাদের যিনি সম্রাট চৌধুরীজি ডেপুটি চিফ মিনিস্টার ওনারা রয়েছেন, বিজয় সিনহাজি, এরা সব। এই যে এনডিএ কোঅর্ডিনেশন কমিটি, এবং এই কমিটির ভিত্তিতে জেলায় জেলায় এনডিএ কোঅর্ডিনেশন কমিটি গঠন হচ্ছে বিহারের মধ্যে। আজকে মুঙ্গেরে মিটিং চলছে, কাইমুর জেলা থেকে গয়ায় কালকে যাবে, কাইমুর জেলা এবং গয়া জেলার সব একসাথে এনডিএ, শুধু হাম নয়, শুধু বিজেপি নয়, শুধু জেডিইউ নয়, লোক জনশক্তি পার্টি, হাম, বিজেপি, জেডিইউ একসঙ্গে বসছে, একসঙ্গে মিটিং করছে। এরপরেও যদি স্পেকুলেশন আসে যে কিভাবে চলবে, তাদের সেই স্পেকুলেশন করতে দাও, এবং আমরা আগামী 5 বছর এগিয়ে নিয়ে যাব। এবং খুব ক্রিস্টাল ক্লিন অ্যান্ড ক্লিয়ার সংকল্প যেটা হয়েছে, কিছু আমরা বড় সাহেবের সাথে, আমি বড় সাহেব বলি, ওনার সঙ্গে যখন রাত্রিবেলা আমরা আলোচনা করছিলাম, কথাবার্তা হচ্ছিলাম যে কেমন ক্লাস হলো, আমরা মজা করে বলছিলাম তখন। সেই ছবিগুলো, ভিডিও ফুটেজগুলো তোমরাও সবাই দেখেছো যে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী যখন সব ক্যাবিনেট মিনিস্টার, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সুকান্ত দা থেকে শুরু করে শান্তনু দা সবাই ছিল ওখানটাতে, সেই যে ভাইব্রেন্ট এনার্জি, যে ক্যারিসম্যাটিক, কিভাবে আগামী দিনে বিকশিত ভারত গঠন হবে সবাইকে নিয়ে। এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদীজি একটাই কথা বলেছে যে বিরোধীদের নিয়েও কিন্তু আমাদের এগোতে হবে। এর পরিপ্রেক্ষিতে তোমাকে বলি, উড়িষ্যা যেদিনকে ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মাঝি সাহেব যখন শপথ গ্রহণ নিচ্ছিলেন, তুমি যদি ওই ফুটেজটা দেখো, ওই ক্লিপিংসগুলো দেখো, কিভাবে নবীন পটনায়ক জিকে অভ্যর্থনা জানিয়ে ধর্মেন্দ্র প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে স্বাগত জানিয়ে ওনাকে ফুল সেই সম্মান প্রদান করে ওই জায়গাটা নিয়েছে। এর মানে কি, এরা খুব স্ট্রং বার্তা যাচ্ছে। একটা তোমাকে প্রশ্ন করবো শরদ্রুদা, পশ্চিমবঙ্গের নিরিখে তুমি জানো যে কিভাবে শিক্ষা দুর্নীতি হয়েছে, এবং একের পর এক শিক্ষা দুর্নীতিতে নেতারা মন্ত্রীরা জেলে গেছেন, কিন্তু কোথাও গিয়ে একটা জিনিস অভিযোগ বারবার হয় বিরোধীদের তরফ থেকে, মূলত যেখানে মানে বিজেপিও অভিযোগ করে, আমি এনডিএ হিসেবে ধরছি, তোমরাও তার মধ্যে থাকবে, সেটা হচ্ছে যে একটা লেভেলের পর কোথাও গিয়ে হয়তো চার্জশিট পেশ হচ্ছে না বা দোষীরা শাস্তি পাচ্ছে না।
এবং এবারের যে রেজাল্ট আমরা পশ্চিমবঙ্গের নিরিখে দেখেছি তাতে তৃণমূল একটা হিউজ ম্যান্ডেট আবার পেয়েছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই যে অভিযোগগুলো ফাইনাল চার্জশিটে যাচ্ছে না বা দোষীরা শাস্তি পাচ্ছে না, এটার ফলে তৃণমূলের পক্ষে একটা জনাদেশ যাচ্ছে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আমি যেটা বলবো তোমাকে যে কোথাও কি এর ফলে মানে তোমরা আগামী 5 বছর যখন সরকার চালাবে, এই সরকারের কি এবার দায়িত্ব নেওয়া উচিত আরো অ্যাক্টিভলি, যে এই শিক্ষা দুর্নীতিগুলোকে আটকানো? নিটের আমরা দুর্নীতি একটা দেখেছি, দুর্নীতি বা যেটাই তুমি বলো একটা দেখেছি যেখানে নাম্বার নিয়ে একটা সমস্যা হচ্ছে। এই ধরনের কনস্ট্যান্টলি আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্র ফাঁস, প্রপার নিয়োগ না হওয়া, নেতা মন্ত্রীরা জেলে, কিন্তু তারপরেও একটা কোথাও আটকে যাচ্ছে। আগামী 5 বছরে কি এই নিয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তা আছে? একদমই, এটাতে তোমাকে আমি বলি অয়ন, আমরা বিগত 2020 সাল থেকে যখন পুরো কোভিড চলছে সেই সময় আমাদের হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলারের নেতৃত্বে তখন আমাদের রাজ্যপাল ছিলেন আমাদের জগদীপ ধনখড় সাহেব। ওই রাজ্যপালের কাছে আমরা দুবার, এনডিএ হিসেবে নয়, হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলারের পক্ষ থেকে দুবার আমরা স্বাক্ষর অভিযান করে আমরা একটা পত্রলিপি, একটা ডিমান্ড আমরা করেছিলাম যে স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি একদম প্রথম থেকে বলি, তারপরে তোমার প্রশ্নের উত্তরে আসছি। সেই সময় যে স্কুলিং সেকশন নিয়ে একটা বিশাল বড় একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, কবে স্কুল খুলবে, আশেপাশের রাজ্যে স্কুল খুলে যাচ্ছে, বিহারের মতো রাজ্যে স্কুল খুলে গেছিল, আমার এখনো মনে আছে জুলাই আগস্টে স্কুল খুলে গেছিল, নভেম্বর ডিসেম্বরে কোনো স্কুল এখানে খুলতে পারছিল না। এই ব্যর্থতাটা কারা নেবে? সরকার পক্ষ তো নিতেই হবে তাকে। এর পরিপ্রেক্ষিতে আমরাই ছিলাম ফার্স্ট বিরোধী দল হিসেবে, আমরা গণস্বাক্ষর আন্দোলন করে আমরা এই চিঠি দিয়েছিলাম জগদীপ ধনখড় সাহেব, এবং প্রচুর মিডিয়া এটা হাইলাইট করেছিল। ফার্স্ট। সেকেন্ড, শিক্ষার ব্যবস্থাটা যদি আমি আবার যদি ইতিহাসের পাতায় চলে যাই, পশ্চিমবঙ্গের মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে যদি আমরা দেখি, কান্তি বিশ্বাস, তারপরে চলে আসো পার্থ দে, তারপরে চলে আসো সুদর্শন বাবু, হুগলি থেকে জিতে উচ্চশিক্ষা মন্ত্রী, সত্য সাধন চক্রবর্তী, এই যে নামগুলো যে বলছি 3-4 জন, আমরা অনেক তখন ছোট ছিলাম, আমরা বিরোধী রাজনীতিতে তখন করতাম। এই কসবার বুকে, এই দক্ষিণ কলকাতার বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা বিরোধী ছাত্র আন্দোলন করতাম। সিপিএম যে বলে না 34 বছর, 34 বছর, এই কোট আনকোট যে 34 বছরে আমাকে খুব মাইক্রো, এটা তো ম্যাক্রো লেভেলের ভাষা, মাইক্রো লেভেলে তোমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। তুমি এখনো চলে যাও এখান থেকে 500 মিটার দূরে শিক্ষা ভবন কসবা থানার পেছন দিকে, এই শিক্ষা ভবনে একদম টপ থেকে নিচে যে তোমাকে লিফটে তুলবে সেও সিপিএম এর আমলে চাকরি পেয়ে ওখানটাতে কাজ করছে। যে ওখানে চেয়ারম্যান, কলকাতা প্রাইমারি কাউন্সিলের যে চেয়ারম্যান কার্তিক চন্দ্র মান্না, সিপিএম এর একটা তাবড় নেতা ছিল। ওখানটাতে সর্বশিক্ষা মিশনের যে চেয়ারম্যান রয়েছে এখন, এক প্রাক্তন সাংসদের প্রাক্তন স্ত্রী, সেও কিন্তু সিপিএম এর দুর্দান্ত প্রতাপ এক নেত্রী রয়েছে ওখানটাতে। এবং আমি এই যে ছোট ছোট কয়েকটা এক্সাম্পল বললাম। আবার এখানেই একেই আমি দেখেছি মাননীয় মেয়রের ঘরে বসে, যেদিনকে 2011 সালে যখন পার্টি খেলো, মাননীয় মেয়রের ঘরে উনি বসে মিটিং করছেন, এই চেয়ারম্যান ওখানে বসে, এবং বহাল তবিয়াতে রয়েছে। আমি কেন তোমাকে সূত্রটা দিয়ে তারপরে আমি তোমাকে ক্ল্যারিফিকেশনটা দেবো। তোমাকে প্রথমেই বলেছিলাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ন্যাচারাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তোমাকে বুঝতে হবে। হারুম তারুম করে বললেই সেটা কিন্তু হয়ে যায় না। ইউ হ্যাভ টু জাস্টিফাই যে তুমি কি বলছো, তুমি কি এটা তার দায়িত্ব নিচ্ছ কিনা। এই যে শিক্ষার দুর্নীতি, এর যে পরিব্যাপ্তি, যে এতটা আকারে যে স্প্রেড করেছে, এটা সিপিএম এর আমলেও মারাত্মক লেভেলে ছিল। আমি নিজে দেখেছি, কারণ আমার মা বাবা দুজনেই সরকারি স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস ছিলেন, এবং এক একটা সময় এমন এক একটা জিনিস আমি ঘটনা শুনতাম যে সুভাষ চক্রবর্তী দমদম থেকে শুরু করে উত্তর দমদম, দক্ষিণ দমদমের রন্ধ্রে রন্ধ্রে, এলাকায় এলাকায় তার ছেলেপুলেরা হেলথ ডিপার্টমেন্টে কাজ করছে এবং পেয়েছে হচ্ছে শিক্ষা দপ্তরে। এটা খুব ন্যাচারাল 34 বছরে। সেম জিনিসটা যেটা 2011-র পর থেকে হয়েছে, যে কজন ঢুকেছে আর যে কজন পাল্টি খেয়েছে, এদের নেতৃত্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই মুহূর্তে চলছে ফার্স্ট। তুমি কার কাছে যাবে, তুমি কার কাছে যাবে, কার কাছে গেলে তুমি সেই ন্যাচারাল জাস্টিসটা পাবে? ন্যাচারাল জাস্টিস পাবে না, তুমি আর্টিফিশিয়াল জাস্টিস পাবে। আমি মহামান্য আদালতকে আমি অবমাননা আমি করছি না, মহামান্য আদালতের কাছে
পৌঁছানোর আগে যা যা কাঠখড় পোড়াতে হবে সেটাতে 95% মানুষ হতাশা, এবং সেখানে 95% মানুষ ব্যর্থতা করে উইথড্র করে নিচ্ছে। কেমন করে যাবে? কেমন করে যাবে? এই মানুষটি বসে রয়েছে এখানটাতে, এই মানুষটির কেস আলিপুর চিফ জজের এজলাসে এনার ঘর দখল হয়ে রয়েছে। লোকাল তৃণমূলের এমএলএ কাম মন্ত্রী, তার পেটোয়া লোক বাড়ি দখল করে বসে রয়েছে। এই লোকটি কসবা থানায় প্রচুর বার গেছে। ওসি, অ্যাডিশনাল ওসি, মেজবাবু, ছোটবাবু সব বাবুদেরকে বলে বেড়াচ্ছে। সিএম এর হরিশ চ্যাটার্জি, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডির কাছে জাজের লিখিত ওইটা দেখিয়েছে, হচ্ছে আপনার দারুণ রায় রয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কার্যকরী হচ্ছে না। এর জবাব তুমি আমাকে দাও। ডিস্ট্রিক্ট জাজের রায় রয়েছে যে বাড়ি করতে হবে, বাড়ি উচ্ছেদ না করে এরকম। লোকাল তৃণমূলের প্রমোটার যারা রয়েছে, যারা ইট বালি চুন সরকি, তার ওপরে কোনো এক বাবা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো বিধায়ক তাকে সাপোর্ট দিচ্ছে। তার সে একটা এই যে নেক্সাস, এই যে নেটওয়ার্ক, এই যে স্পাইডার নেটওয়ার্ক সিস্টেম, এটা তুমি 34 বছর বাদে তারপরে যেই 2011 সাল থেকে যেই সিস্টেমটা গঠন হয়ে গেছে পশ্চিমবাংলার বুকে, খুব কষ্ট লাগে, খুব খুব মাঝে মধ্যে রিয়েলি ফিল সারপ্রাইজ যে এটা কি সিস্টেম চলছে পশ্চিমবঙ্গের বুকে। এই সিস্টেমটা 34 এবং 11 থেকে 24 এই যে গোটা একটা বিশাল বড় জেনারেশন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এরবার তোমার আমি প্রশ্নের উত্তরটা দিই। আমি শুধু ছোট্ট এক্সাম্পল দিলাম। যদি আলিপুর ডিস্ট্রিক্ট জাজের রায়তে কসবা থানা লোকাল তৃণমূল নেতৃত্ব কিছু করতে পারে না, তাহলে কি করে হবে? আমার কাছে রায় রয়েছে সামনে। এবার এই যে যারা আমাদের শহীদ মিনার থেকে শুরু করে ওই চত্বরে যারা ধর্নায় বসে রয়েছে, বসে আন্দোলন করছে, কাদের কাছে যাবে? তুমি 10 দিন কলকাতা হাইকোর্টে গিয়ে সাধারণ মানুষদের দেখো, আর আলিপুর কোর্টে গিয়ে সাধারণ মানুষদের দেখো, ভুক্তভোগী পুরো। আর কারা কন্ট্রোল করছে? এইসব বার অ্যাসোসিয়েশন। এই বার অ্যাসোসিয়েশন কাদের নেতৃত্বে চলছে? এবার তোমার প্রশ্নের উত্তরে আসছি। এই বার অ্যাসোসিয়েশন পিপি সাহেবটা কাদের? সিপিএম এর আমলে যারা সব লাল চশমা পরে থাকতো তারা হয়েছে, এখন যারা সবুজ চশমা পরে থাকে তারা সব পিপি সাহেব হয়ে বসে রয়েছে। এরা করতে দিচ্ছে না। আরে ছোট্ট তোমার গাড়ির আরটিও, কসবাতে যাও বা বেলতলাতে যাও, তোমার একটা লোকাল আরটিও বার করতে গেলে ইদার তোমাকে দালালকে দিয়ে তোমাকে টাকা তুলতে হবে, ইদার তোমাকে কোনো দালালের মাধ্যমে চক্করে ফেসে গিয়ে করতে হবে, আর না হলে তোমাকে কোনো না কোনো নেতা মন্ত্রীদের তোমাকে ধরতে হবে, আবার সেই নেতা মন্ত্রী আবার আরেকজন কোনো দালালের চক্রে তোমাকে ফেলে দেবে। এটাই তো স্পাইডার সিস্টেম হয়ে রয়েছে। এইখানে তুমি শিক্ষার জায়গাটাতে তুমি বলো, আমার এখনো মনে আছে, যেহেতু আমার বাড়ির সামনেই কলকাতা শিক্ষা প্রাইমারি কাউন্সিল, যেদিনকে ঘোষণা হলো যে ফর্ম বিলি হচ্ছে, আনুমানিক 1000 থেকে 1200 লোকের লাইন, এবং আমার বাড়ি অব্দি লাইন চলে এসেছিল। আমি গাড়ি বার করতে পারছি, এত লোকজন সব ফর্ম তুলছে। এবং যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলছে সুদূর এদিক ওদিক থেকে, তারাও জানে যে চাকরি হবে না। তারা নিজেরা হাসি ঠাট্টা করছে। আজকে আমি ইন্টারভিউতে বলছি বলে নয়, আমি কোনো ফিলোসফিক্যাল কথা বলতে চাই না, কারণ আমরা মাঠে ঘাটে রুটে লেভে আমরা দেখেছি যে কি আসল সিনারিও অফ পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা। সেখানে যেই মহিলাটি বা যেই ছেলেটি চাকরি পেল, কোনো নেতা মন্ত্রীকে ধরে 15 লাখ, তো কম করে আমি বলছি, কোন লাখে গেছে সেটা আমরাও জানি, আমাদের থেকে ভালো তোমরা জানো। তারপরে যখন রায় আসলো 1-1.5 বছর বাদে, মাননীয় জাস্টিস, যিনি এখন তমলুকের এমপি হয়ে গেছেন, তার রায় হোক বা মান্থা সাহেবের রায় হোক বা যে কোনো জাস্টিসের যে রায় হলো, এই যে টানা পড়েন, আমি পরীক্ষা দিলাম, তার সাথে আমি টাকা দিলাম, আমি চাকরি পেলাম, 2 বছর বাদে শুনলাম আমার চাকরি নেই। একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এই করতে এসেছে? এই করতে যে পুরো জাতাকলে পড়বে, আমি ব্যাংশাল কোর্টে আর আলিপুর কোর্ট আর হাইকোর্টেই আমার সারা জীবন চলে যাবে? আমি কোন সরকারের অধীনে, কোন রাজ্যে আমি বাস করছি? এই যে জাতাকল, এই যে স্পাইডার কমব্যাট, যেটা আমি তোমাকে বলছি, 34 বছর ধরে সিপিএম এর আমলেও ছিল, কিন্তু সেই সময় মিডিয়া বা তোমরা এত
এত হাইলাইট হতে পারতো না, কিন্তু ছিল। আমরা নিজেরা দেখেছি হেলথ ডিপার্টমেন্টে কত কিছু হয়েছে, নোংরামি বদমাইশি হয়েছে। আমাদের এটাতে দমকল ডিপার্টমেন্টে কত নোংরামি বদমাইশি হয়েছে আমরা দেখেছি। সেম রেশন কাণ্ড থেকে শুরু করে কত, পিডিএস সিস্টেম থেকে শুরু করে কত নোংরামি বদমাইশিরা, শিক্ষা তো বাদই দাও। এইটাই চলছে চিরাচরিতভাবে 2011 সাল থেকে আমাদের হীরক রানীর নেতৃত্বে এই জিনিসটা আরো বেশি বেড়ে গেছে। এইখানটাতে কম্পারেটিভে বলবো, যদি কম্পিটিশন হয় 34 বছর আর 2011 পরে, সেটাতে অনেকটাই এগিয়ে রয়েছে আমাদের হীরক রানী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। ওরা এই ম্যারাথন দৌড়ে অনেক এগিয়ে রয়েছে, ওরা পিএইচডি করে বসা, তাই জন্যই মাননীয় শিক্ষামন্ত্রী জেলের মধ্যে রয়েছে, আর অপা সপাদের সব বাড়ি আস্তে আস্তে তোমরা বার করছো। এটার উপর কে বলবে বলো তো? কে প্রশ্ন তুলবে? কেউ একটা কোর্টে যদি যাবে, তার দিন মজুরির টাকা, তার দিনের কত টাকা পায়, সেই টাকাটা তার সঞ্চয় করতে বেরোবে, নাকি সেই টাকাটা কোর্টের পেছনে টাকা লাগিয়ে জুতোর সোল খুলিয়ে তারপরে সেটাকে পাবে কি পাবে না, সেটা একটা অনিশ্চয়তার জগতে থাকবে। এটাই সিস্টেম। এই পেছনে আমি একদম খুব সিরিয়াসলি বলছি, খুব প্র্যাকটিক্যালি বলছি, এটা তো কলকাতার আমি বলছি। একটা সিম্পল, আমার কাছে অনেক এরকম প্রচুর ঘটনা কেসগুলো আসে, দেখে দাও না, এই দাও না। মালদাতে একটা ডিভোর্স কেস ফাইল, সেখানেও গড়িয়ার একটি ছেলে ডিভোর্স কেস ফাইল চলছিল, তার কেস দিনের পর দিন এক তৃণমূলের ওখানকার লোকাল পঞ্চায়েতের নেতা, জেলা পরিষদের নেতা, তাকে ম্যানিপুলেট করে, তাকে প্রমোশন করি, এদিক ওদিক করি, এখনো পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, ওর সার্টিফিকেট পাচ্ছে না, চলছে। এটাকে কারা হাইলাইট করবে? কোন মিডিয়া যাবে? কে এর জন্য লড়াই করবে? এটাই হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। তো তাই জন্য বলছি, এই কথাগুলো আমি যদি আরো বেশি করে বলি, আমি কোর্টের অবমাননার জায়গায় আমি চলে যেতে পারি, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল, যেটা মানুষের, যেই তুমি যদি তাদের ফেসগুলো তুমি যদি রিড করতে পারো, তুমি 2-3 দিন তুমি শুধু আলিপুর জজ কোর্ট, শিয়ালদা কোর্ট, ব্যাংশাল কোর্ট আর হাইকোর্টে তুমি 2 দিন করে থেকে চলে আসো, প্রতিটা মানুষের একটাই শব্দ বেরোবে, তিক্ততা। এই সরকারের বিরুদ্ধে। চাকরি পাচ্ছি না, আমি কাকে ধরবো? কার পেছনে আমি, কার মাধ্যমে আমি, কার পেছনে ধরে আমি এগোবো? কে আমাকে ব্যাক করবে? এইটা হলো সিস্টেমটা কলাপস করে গেছে। এটাকে নিয়ে যারা পলিটিক্স করবার চেষ্টা করছে, কিছু মানুষ সেখানে গিয়ে একটু জুস খাইয়ে দিয়ে চলে আসছে, মিডিয়াকে তার আগে 10 বার মিডিয়াকে ফোন করে বলে দিচ্ছে, ভাই আমি আসছি, চলো একটু মিডিয়া। কন্টিনিউয়াস প্রসেস, পলিটিক্যাল প্রসেস, লিগাল প্রসেস অ্যান্ড সোশ্যাল প্রসেস, এই 3টে প্রসেস যদি না হয়, কোনোদিনও সেটা গণ অভ্যুত্থানের জায়গায় যাবে না, আর কোনোদিনও সেই আলটিমেট চেরিশড গোল তুমি পাবে না। ওই দিখাওয়ার 1-2 দিনের জন্য হবে। কতদিন ধরে রয়েছে ওখানটাতে, তাদের ঘরের কিভাবে চলছে। একটা শেষ প্রশ্ন তোমায় করবো দাদা, সেটা হচ্ছে 26-এ এখানে মানে বিধানসভা নির্বাচন আছে, অলরেডি বিজেপির কিছুটা আসন এখানে কমেছে, 18 থেকে 12 যেটা আলোচনা উঠে এলো। 26-এর ইলেকশন তুমি কিরকম দেখছো? মানে কতটা তৃণমূলের পক্ষে হাওয়া মনে হচ্ছে, মানে এই ট্রেন্ড যদি চলতে থাকে, নাকি পরিবর্তন আসবে? তুমি বিশ্লেষণ কিভাবে করছো? দেখো, আমরা তো সবসময় আশাবাদী যে একটি পরিবর্তনের জায়গায় আমরা আন্দোলন গড়ে তুলবো, কারণ এই মুহূর্তের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে সেটা অন্য একটা ফিগার আসবে। আর 2026-এর পরিপ্রেক্ষিতে তখন কোন পরিস্থিতি গঠন হবে সেটা এখনই বলা যাবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে ডেফিনেটলি এই মুহূর্তের যে পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলোকে নিয়ে যদি বলি, বিরোধী দলগুলো এখনো সেই জায়গায় পৌঁছয়নি। হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার মাননীয় শ্রী জিতেন রাম মাঝিজি খুব স্পষ্ট ভাষায় কথা বলে ভারতবর্ষের বুকে, আর এখানে আমরা কোনো রাগঢাক বুড়বুড় করি না, কোনো পারমুটেশন কম্বিনেশন নিয়ে আমরা কোনো কথা বলি না। বিরোধী দলকে একত্রিত হতে হবে, বিরোধী নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে, এবং সেই গণ আন্দোলন, গণজাগরণ করতে হবে, না হলে হবে না। আমি দেখেছিলাম যে যাদবপুরের সৃজন যখন লড়াই করছিল, এবং এবারে তো প্রচুর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির
সিপিআইএম এর প্রচুর দারুণ দারুণ সব ক্যান্ডিডেট, সব ইয়াং এনার্জেটিক ক্যান্ডিডেট ছিল। কয়েকটা মিছিল, আমি মিটিং, তাদের বক্তব্য আমি খুব ক্লোজলি আমি ওয়াচ করছিলাম, অবজার্ভ করছিলাম। যেই আলোড়ন, যেই সারা 2011-র আগে 2001-এর মমতা ব্যানার্জি হয় বলেছিল, হয় এবার নয় নেভার, 2001-এর ঘটনা বলছি, এবং বামফ্রন্টের অনিল বাবু লিখে দিয়েছিলেন হয় এবার নয় নেভার, বামফ্রন্ট ফর এভার। এবং মমতাদি, রবীন্দ্র দাঁড়িয়েছিলেন দক্ষিণ কলকাতার বুকে, গোটা 42খানা লোকসভার মধ্যে মমতা ব্যানার্জিকে এক জায়গায় করে দিয়েছিল, শুধুই মমতা একটা পোস্টার হয়েছিল, এবং ওরা দিয়ে দিয়েছিল শুধুই মমতা দক্ষিণ কলকাতা লোকসভাতে। প্রত্যেকটা লোকসভা আমরা হেরে গেছিলাম, আমরা বিরোধী দল করতাম সেই সময়। মমতা ব্যানার্জি সেই জায়গা থেকে উঠে এসেছিল। এবার আমার ওই জায়গা থেকে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি তোমাকে যেটা তুলে ধরি, এই যে এত মিছিল মিটিং এর লোক ভোট বাক্সে টার্ন আউট হচ্ছে না কেন? ভোট বাক্সে টার্ন আউট হওয়ার সেই পরিকল্পনা অন দ্য ডে অফ ইলেকশন যেই স্ট্র্যাটেজি লাগে, সেই স্ট্র্যাটেজি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শুধু নয়, বিরোধী দলগুলোর সেই জায়গাটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যতই তুমি সিআরপিএফ সিআইএসএফ লাগাও না কেন, বিরোধী দল ইজ নট কম্পিটেন্ট ইনাফ টু কমব্যাট দ্যাট ফোর্স। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমার পাড়ায় আমি যখন ইলেকশনে ভোট দিতে যাচ্ছি, মিনিমাম 350 থেকে 400 তৃণমূলের ছেলেরা, বিজেপির এক পিসও নেই। সিপিএম এর লোকাল প্রাক্তন কাউন্সিলর, একসময় দুর্দণ্ড প্রতাপ ছিল, সে আর তার 2-3টে লোক মিলে, ব্যাচ ফ্যাচ কিছু নেই, তারা ওই দিকের একটা মোটামুটি 1 কিলোমিটার দূরে তার নিজের দোকানে বসে ওখানেই বসে গল্প করছে, হাফ শাটার নামিয়ে। কি করে হবে বিরোধী দল? কি করে হবে রাজনৈতিক প্রেক্ষাপটে লড়াই করা? খুব এক্সাম্পল, তোমাকে আমি খুব প্র্যাগমেটিক এক্সাম্পল না, এর একটা উদাহরণ, মানে এর একটা কাউন্টার যুক্তি বিরোধীরা যেটা দেয় আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে যে এখানে রাজনীতি করাটা অনেক বেশি হিংসাত্মক। মানে তুমি নিজে বিহারের রাজনীতি করেছো, দেখছো, তুমি হয়তো জানবে যে এখন বলা হয় বিহারের থেকেও বাংলার অবস্থা খারাপ। বিহারে আর এখন রক্তপাত হয়। একদমই বিহারে, কিন্তু এখনো নয়, এটা একদম ভুল কনসেপ্ট অয়ন। এটা অনেকেই বলেছে বিহার ইউপি মানে বিশাল হিংসাত্মক, একদমই নয়। অন দ্য ডে অফ ইলেকশন, আমি লাস্ট 11 বছর ধরে বিহারের সাথে আমি যুক্ত রয়েছি, ঝাড়খণ্ডের সাথে যুক্ত রয়েছি। অন দ্য ডে অফ ইলেকশন কোনো কিছু গন্ডগোল হয় না, রক্তপাত হয় না। আমরা কিন্তু 34 বছর ধরে এখানে দেখে এসেছি, এবং তারপরে 2011 থেকে যারা বিরোধী খেদাও, সবসময় এটা একটা ফিলোসফি একটা হয়ে রয়েছে, বিরোধী মারো, বিরোধী খেদাও, আর পঞ্চায়েত হলে তো আরো শেষ হয়ে যাবে। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের চিরাচরিত প্রেক্ষাপট, এবং এটাই কিন্তু নেচার হয়ে রয়েছে। বিহার ঝাড়খণ্ডে আমরা রাজনীতি করি, ওখানকার গুন্ডা মাফিয়া আমরা দেখেছি, তাদের মাস্তানি, তাদের গুন্ডামি অন্য লেভেলে, কিন্তু নট অন দ্য ডে অফ ইলেকশন, নট অন দ্য ডে অফ, মানে ডিউরিং ইলেকশন প্রসেস আমরা দেখেছি। বলতে অসুবিধা নেই, ওপেনলি বলছি তোমাকে। কিন্তু বিহারের সাথে তুলনা করতে গেলে এই মুহূর্তে, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ ইলেকশন, বিহার অনেক এগিয়ে রয়েছে। বিহার ঝাড়খণ্ড অনেক এগিয়ে রয়েছে। ঝাড়খণ্ডের এই মুহূর্তে একটু টার্মোয়াল সিচুয়েশন চলছে, কিন্তু বিহার কিন্তু অনেক এগিয়ে রয়েছে, ফার্স্ট। আর সেকেন্ড, এই যে নেচারটা যেটা বিগত 10-15 বছর ধরে আরো হিংসাত্মক জায়গায় চলে গেছে, এটারও দিন দিন বাড়ছে, এবং এটা বাড়বে। কিন্তু তার কারণ হচ্ছে, এটা একটা, যেটা আজকে যে ইলেকশনটা হলো, যে রেজাল্টটা বেরোলো, এটা খুব ক্লিয়ার ম্যান্ডেট কিন্তু পশ্চিমবঙ্গের মুখে। তোমরা যদি পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে তুমি যদি নিরপেক্ষভাবে যদি করো, খুব ক্লিয়ার ম্যান্ডেট। লাইক ডায়মন্ড হারবারের 7 লক্ষ, খুব ক্লিয়ার ম্যান্ডেট। ওখানটাতে শাহজাহানের ভাইগুলো সব একদম ক্লিয়ার ম্যান্ডেট করে রেখে দিয়েছিল, 9টা থেকে 10টার মধ্যে ক্লিয়ার ম্যান্ডেট করে দিয়েছিল। এইটাকে রোগবার জন্য স্ট্রং ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড, আর তার সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। শুধু সিআইএসএফ সিআরপিএফ নিয়ে ভোট বুথের সামনে রেখে তুমি ওদের ভরসাতে, আর কিছু মিডিয়া যারা বিরোধীদের কণ্ঠ এগিয়ে নেয়, ওদেরকে নিয়ে কোনোদিনও ইলেকশন তুমি জিততে পারবে না।
ইউ হ্যাভ টু ডু হোমওয়ার্ক। এখন থেকে কেন যারা সেকেন্ড পজিশন, যারা থার্ড পজিশনে এসেছে, তারা কেন সেই মাঠে ময়দানে পড়ে থাকছে না? প্রশ্ন। তারা কেন, এই যে বিরোধী দল আমাদের এনডিএ, বিজেপি, অনেক সিনিয়র লিডার্সরা রয়েছে, তাদের সিআইএসএফ, সিআরপিএফ প্রত্যেকটা রয়েছে, তারা প্রচুর, আমাদের 71-72 খানা এমএলএ রয়েছে, তারা কেন এলাকায় এলাকায় ঘুরবে না? প্রশ্ন আমরা করবো না এনডিএর মাধ্যমে? আমাদের এনডিএ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন আমরা বিকশিত ভারত, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা পিছিয়ে পড়ে রয়েছি। কেন আজকে এই জায়গাটা রয়েছে? তুমি যদি বাইরে যাও, তুমি পশ্চিমবঙ্গের মমতা দি বলেই হাসতে শুরু করে দেয়। সাধারণ মানুষরা হাসছে। আর এখানটাতে লক্ষ্মী ভাণ্ডার নিয়েই সবাই একদম রয়েছে। তাই জন্যই তো সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ডায়মন্ড হারবারে ম্যান্ডেট করে দেয় এই সব ভাইপো বাহিনীগুলো। তাকে রুখতে হবে, রোকার জন্য সেই স্ট্র্যাটেজি নিতে হবে। সেই স্ট্র্যাটেজি একজন কত লড়বে? শুভেন্দুদাকে আমরা দেখেছি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলায় জেলায় লড়াই করে বেরিয়েছি শুভেন্দুদা। আমি নিজে দেখেছি, আমার সঙ্গে কথা হয়েছিল, একদিন আমার কথা হয়েছিল যখন ব্যারাকপুরে, যখন অর্জুনদার হয়ে যখন ইলেকশন চলছিল। কিন্তু একা কতটা লড়বে? এটার জন্য চাই টিম ওয়ার্ক, এটার জন্য চাই একটু কর্পোরেট হয়েও আমি কথা বলছি, এটার জন্য একটা প্রপার প্ল্যানিং স্ট্র্যাটেজি দরকার। কিন্তু রুট লেভেলে আর বুথ লেভেলে যদি 350 ছেলে একটা বুথে তৃণমূলের ঝান্ডা নিয়ে বসে থাকে 100 মিটারের গজের মধ্যে, আর তুমি যেই বাড়ি থেকে ইলেকশন দিতে যাবে সেখানে প্রতিটা তোমার ওখানে 15খানা সিকিউরিটি চেকিং হয়ে যাবে। তুমি যখন এয়ারপোর্টে যাও ওখানেই তোমাকে স্ক্যান সিকিউরিটি চেকিং করে দেবে তোমাকে। এটা হয়েছে, আমি নিজে দেখেছি। আমাকে ওরা আটকাতে পারেনি, যতই ওরা জানে আমি বিরোধী দলে আমি ভোট দিতে যাচ্ছি, আমাকে আটকাতে পারেনি। কিন্তু অনেকের আমি নাম ধরে ধরে বলে দেবো, আমার 138 আর 139 পার্টের নাম ধরে ধরে বলে দেবো যাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছিল, তারা ভোট দিতে পারেনি। কিসের বিরোধী? কোথায় বিরোধী? কোথায় ওয়ানডে ম্যাচ? কোথায় T20? এই T20-র জন্য আমাদের অলরাউন্ডার দরকার, যারা T20 ম্যাচ অন দ্য ডে অফ ইলেকশন সকাল 7টা থেকে 8টা অবধি খেলতে পারবে। এই খেলাটা প্রয়োজন এনডিএর মাধ্যমেই 2026-এ। না হলে কিন্তু ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কিন্তু দিনের পর দিন বে অফ বেঙ্গলের দিকে ডুবে যাচ্ছে। থ্যাংক ইউ দাদা। কথা বলছিলাম শতদ্রুদার সাথে, অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। আজকের ইন্টারভিউটা একটু বড় হলো, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে, কারণ শতদ্রুদা যেভাবে কথা বলছিল আমার মনে হয় আড্ডাটা খুব একটা আড্ডার ছলেই আলোচনা হলো, কিন্তু শতদ্রুদা কতগুলো কথা খুব পয়েন্ট আউট করে বললো। ইন্টারভিউটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যাওয়াতে সহযোগিতা করবেন। দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।